আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের সেশনে আমরা শিখব কিভাবে Google ফর্ম অর্থাৎ অনলাইন ফর্মে কিভাবে ফর্ম বানাতে হয়, কিভাবে ফর্মের কাজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে। তো মূলত যদি বলতে চাই যে অনলাইন ফর্ম আসলে জিনিসটা কি? অনলাইন ফর্ম মূলত আমরা যেমন বিভিন্ন ভর্তি পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষার সময় আমরা যখন ফর্ম পূরণ করি, ফর্ম পূরণ করার সময় দেখা যায় সেটা আমরা কি করি? অফলাইনে করি বা অনেক সময় স্বহস্তে লিখে আবেদন করি। কিন্তু বর্তমানে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আসার কারণে আমরা কি করি? অনলাইনে ফর্ম সাবমিশন করি। অর্থাৎ এসব অনলাইন ফর্মের যে মাধ্যমগুলো আছে যেমন Google ফর্ম আছে, Microsoft ফর্ম আছে, টাইপ ফর্ম আছে, পেপার ফর্ম আছে, UFO আছে। এরকম অনেক ধরনের আ প্রোভাইডার আছে যারা আমাদের এসব ফর্ম করার ফ্যাসিলিটিস গুলো দেয়। তো এসব অনলাইন ফর্ম এর মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে Google ফর্ম। এই Google ফর্মটা নিয়ে আজকে আমরা দেখব যে কিভাবে একটা Google ফর্ম ক্রিয়েট করা হয় এবং সেখান থেকে কিভাবে ডেটা কালেকশন করা হয়। তো সর্বপ্রথম আমাদের Google ফর্মে কাজ করতে গেলে আমাদের অবশ্যই আমাদের Gmail অ্যাকাউন্টে লগইন দিয়ে নিতে হবে। লগইন দেওয়া না থাকলে আমরা কাজ করতে সম আ সম মানে কাজ করতে পারব না আরকি। তো সেক্ষেত্রে আমাদের এইখানে আমি আগেই এখানে Gmail টা লগইন দিয়ে ফেলছি। Gmail লগইন দেওয়ার পর এখানে Google অ্যাপস নামে একটা অপশন আছে। এখানে আমি যদি ক্লিক দেই অর্থাৎ 9 ডট, হ্যাঁ? এখানে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে, সাথে আমার এখানে Google এর যাবতীয় যে অ্যাপস গুলো আছে, ফিচার গুলো আছে এখানে কিন্তু শো করতেছে। যেমন ড্রাইভ আছে, Gmail আছে, Gemini আছে, হ্যাঁ? Gemini। এরপরে ম্যাপস আছে, সার্চ আছে, এরকম ক্যালেন্ডার আছে, আ Chrome ব্রাউজার আছে, এরকম ফটোস আছে, এরকম অনেকগুলো আছে। এবং পাশাপাশি আমাদের স্প্রেডশিট আছে, ডক্স আছে, স্লাইডস আছে, অনেক কিছু আছে। তো আমরা চলে যাব ফর্মস। এখান থেকেও যেতে পারি। আমার যদি এখান থেকে আমি না যাই, সেক্ষেত্রে আমি Google এ যদি সার্চ করি, ফর্মস থেকে যদি সার্চ করি, সেখান থেকেও আমি আমার ফর্মস এ যেতে পারবো। তো আমি ফর্মস এ ক্লিক করলাম। ফর্মস এ ক্লিক করলে আমার এখানে একটা ফর্মস এর অপশন চলে আসছে। এখানে কিছু ফর্ম আগে থেকেই বানানো আছে যেমন কনট্যাক্ট ইনফরমেশন, RSVP, পার্টি ইনভাইট, টি-শার্ট সাইন আপ। অর্থাৎ তারা আমাদের আগে থেকে এসব বানায় দিয়ে রাখছে। আমরা যদি টেমপ্লেট গ্যালারির মধ্যে ক্লিক করি, দেখতে পাবো আরো অনেকগুলো ফর্ম তারা আমাদের এখানে আগে থেকেই বানিয়ে রাখছে। তো আমরা তাদের বানানো ফর্ম ইউজ করব না। আমরা আমাদের মতো করে যদি ইউজ করতে চাই, ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাংক ফর্ম ব্যবহার করব আমরা। আমি ব্ল্যাংক ফর্মে ক্লিক করলাম। অর্থাৎ আমি ডিজাইন করব, আমি বানাবো। এগুলো তো করা যায়, ওটা ফরম্যাট করা আছে এইজন্যই আরকি। তো NSDA তে বা বিভিন্ন রকম যে অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে এখন, লেভেলের যে অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে কম্পিউটার অপারেশনের, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই অ্যাসেসমেন্টে এই Google ফর্মের কাজগুলো আসে। যেমন আমরা যদি একটা কাজ করি, আমাদের হাতে একটা আ শীট আছে যে এই শীটের মধ্যে আমরা ১ম যে বিষয়টা বলা হয়েছে যে ফর্মের টাইটেল। ফর্মে একটা টাইটেল আছে। এই টাইটেলটা আমাদের লিখতে বলা হইছে যে আমি যদি আপনাদের এই ফর্মটা একটু দেখাই বা ওই আ কি থাকতে হবে, কি লাগবে? আমি যদি ওই আ জাস্ট কোয়েশ্চেন একটু দেখাই আপনাদের। অর্থাৎ এরকম একটা আ ফর্ম আপনাদের বানাতে বলবে। যে ফর্মের টাইটেল হবে এটা, সাবটাইটেল হবে এটা, ডেসক্রিপশন এটা এবং ২ টা সেকশন হবে। ১ম সেকশনে নাম, ইমেইল, মোবাইল নাম্বার এগুলো আরকি। যেমন আমাদের এখানে তোমার টাইটেল লিখে দিয়ে আসি। আমার টাইটেলটা যদি এখান থেকে কপি করে নেই যে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, কপি করে এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আপনাদের কিন্তু লিখতে হবে। আমি তো কপি করে নিয়ে আসতেছি। আপনার এই জায়গায় কি করতে হবে? লিখতে হবে। তো এই লিখে ফেললাম এবং লেখার পর ঠিক এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই টাইটেলটা এখানেও চলে আসবে। এরপরে কি করব আমরা এখানে আবার এই যে যখন এখানে ক্লিক করতেছি, ঠিক তার পাশেই কিন্তু আমার এখানে এগুলো চলে আসতেছে। এইখানে
এখন আমি টাইটেলটা লিখে ফেলছি এখানে যে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। এখন আমার সাবটাইটেল লিখতে বলছে, তাহলে আমরা এখানে ঠিক তার পাশেই দেখবো টি দেওয়া আছে, বড় হাতের টি, ছোট মানে দুটাই বড় হাতের টি। অ্যাড টাইটেল এন্ড ডেসক্রিপশন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আনটাইটেল টাইটেল আছে, তো আমরা এখানে লিখে ফেললাম। এটাই কিন্তু সাবটাইটেল। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে এনএসডিএ। অন্য কিছু হতে পারে, বিটিবি হতে পারে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড হতে পারে, বা বিএমইটি হতে পারে। তো ডেসক্রিপশন লিখতে বলছে, ডেসক্রিপশন লিখতে বলছে কিন্তু এখানে, এই যে ডেসক্রিপশন, এখানে প্রশ্ন বলা আছে ডেসক্রিপশন লিখতে হবে। দিস ইজ অনলি ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপাস। হ্যাঁ, আমরা টাইপ করতে পারি, বা আমি যদি আমার কাজের সুবিধার্থে আমরা ওইখান থেকে এটা সুন্দর করে কপি করে নিয়ে আসলাম। আপনারা সবাই লিখে ফেলবেন, আপনাদের হাতে তো শীট দিয়ে দিবে, এই লিখে ফেললাম। ওকে, তারপর এটা আমার টাইটেল গেল, ডেসক্রিপশনও গেল। এখন বলছে যে দুইটা সেকশনে ভাগ করতে হবে। কটা সেকশন? সেকশন 2। তাহলে প্রথম সেকশনে কি কি থাকবে বলা আছে এখানে, সেকেন্ড সেকশনে কিন্তু সেটাও কিন্তু এখানে বলা আছে। চলেন আমরা আগে সেকশন দুইটায় ভাগ করে ফেলি। সেকশন ভাগ করার জন্য কি করতে হবে, এইখানে এই যে নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে কিন্তু এই অপশনগুলো এখানে ওপেন হয়। ঠিক ডানে যে অ্যাড সেকশন, এখানে ক্লিক করলাম। তাহলে আমার এখানে এইটা হচ্ছে সেকশন 1 of 2, এটা সেকশন 2 of 2, মানে এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো প্রথম যে সেকশনের মধ্যে কি কি ফিল্ড আমার এখানে আছে সেটা আমরা দেখে নেই। তাহলে এটা তো আমার প্রথমে গেলই। এরপরে একটা প্রশ্ন বলছে, কি প্রশ্ন বলছে, যে নেম, প্রথম সেকশনে কি থাকবে, নেম থাকবে। চলেন আমরা নেম দিয়ে দেই। তাহলে আমি এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করলাম, কোশ্চেনে ক্লিক করলাম, অ্যাড কোশ্চেন। ক্লিক করার পর আমার এখানে একটা কোশ্চেন রেডি হলো। আমি এখানে লিখে ফেললাম যে আমার নেম, নেম, এবং বলছে যে কি ম্যান্ডাটরি ফিল্ড, ম্যান্ডাটরি ফিল্ড। সেক্ষেত্রে আমি এই রিকোয়ার্ড করে দিলাম, রিকোয়ার্ডটাই হচ্ছে আমাদের ম্যান্ডাটরি ফিল্ড। আমি চাইলেই এইটাকে আমি ডিলিট করতে পারি, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। আবার চাইলে আমি আবার এখানে ক্লিক করে আবার এটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এবং আসলে আমাদের এই পাশেই কিন্তু একটা অপশন বলা আছে, দেখেন শর্ট অ্যান্সার নাকি, অর্থাৎ এই যে নাম যে লিখবে, যে ব্যক্তিটা আমাকে নাম লিখে সাবমিট করবে, এই যে এই প্রশ্নটা কি আসলে শর্ট অ্যান্সার নাকি প্যারাগ্রাফ নাকি মাল্টিপল চয়েস নাকি চেক বক্স নাকি ড্রপ ডাউন নাকি আদার্স নাকি টাইম ডেট। তো আমাদের অবশ্যই নামটা একটা শর্ট অ্যান্সার হবে, অবশ্যই কোনো প্যারাগ্রাফ হবে না, অবশ্যই শর্ট অ্যান্সার করবে, কারণ তার নাম। যদি আমি প্রশ্ন করতাম যে হোয়াই ডু ইউ জয়েন দিস কোর্স, কেন তুমি এই কোর্সে জয়েন হতে চাও বা ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তখন এটা কি হবে, প্যারাগ্রাফ হবে, কারণ বড় একটা প্রশ্ন তাকে আমি দিয়ে দিছি। আমাদের তো নাম, এখানে আমি শর্ট অ্যান্সারে ক্লিক করলাম, এরপর বলছে রিকোয়ার্ড, তাই রিকোয়ার্ডে ক্লিক করলাম। এই আমার একটা প্রশ্ন রেডি হয়ে গেল। এরপরের প্রশ্ন বলছে কি, যে ইমেইল, ইমেইল হচ্ছে কি, এটাও ম্যান্ডাটরি। তাহলে আমি যদি আবার এই প্লাসে ক্লিক করি, তাহলে আমার আরেকটা প্রশ্ন ওপেন হবে, এখানে আমার কি লেখা লাগবে, ইমেইল। এখন দেখেন এখানে একটা স্টার মার্ক কিন্তু চলে আসছে নামের মধ্যে, এটা মানে হচ্ছে ম্যান্ডাটরি। হ্যাঁ, এই স্টার মার্ক মানেই হচ্ছে ম্যান্ডাটরি বা রিকোয়ার্ড ফিল্ড, অর্থাৎ নাম না দিলে এই ফর্মটা সাবমিট হবে না। যেগুলো যেগুলো রিকোয়ার্ড থাকবে, রিকোয়ার্ড থাকা মানেই হচ্ছে তোমার ওইখানে ওই ফিল্ডগুলো পূরণ করতেই হবে। কাকে পূরণ করতে হবে, যাকে আমি দিব, যে ফর্মটা পূরণ করবে সেই ব্যক্তিটা। এখন ইমেইলও হচ্ছে কি একটা শর্ট অ্যান্সার, এটাও কিন্তু প্যারাগ্রাফ না, মাল্টিপল চয়েস এগুলো কিন্তু একটাও না, এটা হচ্ছে কি একটা শর্ট অ্যান্সার। এবং এটাও বলছে কি ম্যান্ডাটরি ফিল্ড, ম্যান্ডাটরি ফিল্ড বলছে। তাহলে আমি ম্যান্ডাটরি ফিল্ডে ক্লিক করলাম। আচ্ছা, এখন অনেক সময়, এখন ইমেল, তাহলে আমি কি করব, এখন ইমেলের একটা ভ্যালিডেশন করতে হবে। অনেকেই আছে, অনেক মনে করেন আপনি ইউজাররা ইচ্ছা মতো ইমেল দিয়ে দিল, তাহলে কিন্তু তো হলো না। তাহলে ইমেলটা ইমেলের মতো করতে গেলে, অর্থাৎ কেউ যেন ওই @gmail.com yahoo.com ইয়ে.com দেয়, কিন্তু সেক্ষেত্রে আমি কি করব, এই মোর অপশনে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনে যাব। এই যে এইখানে 3 ডট, হ্যাঁ, মোর অপশনে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশনে যাব। যাওয়ার পরে এখানে আমার অপশনগুলো ওপেন হবে। তাহলে এখানে নাম্বার আছে, আমি এখানে কি দিয়ে দেবো, টেক্সট দিয়ে দেবো। নাম্বার কি ইমেল, ইমেল তো নাম্বার না, লেন্থও না, রেগুলার এক্সপ্রেশনও না, ইমেল হচ্ছে একটা টেক্সট।
টেক্সটের মধ্যে দেবো এখানে কি, এখানে ক্লিক করার পর ইমেইল, কন্টেন্টস ওনার রাধান কোনো ইমেল, তাহলে ইমেল দিয়ে দিলাম। আচ্ছা, এই ইমেল দিয়ে দিলে আমার কি হবে, আমি যদি এখন চেক করতে চাই যে আমি যে এত কিছু করতেছি, এত কাজ করতেছি, আমি যে এখানে নাম দিলাম, ইমেল দিলাম, এখন চেক কিরকম চেকিং এর ব্যবস্থা, আমি যদি চেক করতে চাই যে যে ব্যক্তিটা আমি এটা সেন্ড করব, সেই ব্যক্তিটা কিভাবে দেখবে, এটা আমাকে প্রিভিউ করতে হবে। এই যে এখানে আসে আমাকে প্রিভিউ করতে হবে, তো প্রিভিউ আমি ক্লিক করলে আমি দেখতে পাবো আমার এখানে কিভাবে সাবমিশনটা হচ্ছে। আমি একটু আসি এখানে, যেমন এখানে অনেক বড় স্পেস হয়ে গেছে, কেন স্পেস হয়ে গেছে আমি একটু চেক করে আসি। আবার এখানে আসলাম, তাহলে এখানে তো ফর্ম সাবমিশন আছে, এখানে নাম আছে, ইমেল আছে, ওকে। আমি আরেকবার প্রিভিউ করে আসি, আবার আচ্ছা, আমি মনে হয় যে কপি করার কারণে এখানে হয়তো অনেকগুলো স্পেস রয়ে গেছে কিনা, আমি একটু চেক করে নেই। দিস ইজ অনলি ভ্যালিড ফর, তাহলে এখানে প্রিভিউ করলে আমাদের এই যে এখানে নাম চলে আসছে, মানে ম্যান্ডেটরি নাম দিতেই হবে। আমি নাম লিখলাম আবিদ, আচ্ছা লিখলাম। তারপর ইমেইল আছে, এখন ইমেইলে গিয়ে আমি যদি লিখি, যেমন আমি লিখলাম আমার ইমেল অ্যাড্রেস, লিখলাম যে আবিদ নুরি সিলেট @gmail.com লিখলাম। আচ্ছা, এই চলে আসছে। আমি যদি এখানে না দেই, বলতেছে কি মাস্ট বি এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তাহলে অবশ্যই এখানে দিতে হবে। ছাড়া ইমেল অ্যাড্রেস হয় না। এটাই বলতেছে। আমি হটমেল দেই, জিমেল দেই, যদি হটমেল দেই সেটাও হবে। hotmail.com হইতেছে, ইচ্ছা মতো আর কি দিলাম আর কি। তো এখন আমাদের যদি অনেক সময় বলে যে ভাই এই ইমেল অ্যাড্রেসটা and only valid for @gmail.com, তো বলতে শুধুমাত্র এটা জিমেল অ্যাড্রেস যেটা আছে এই জিমেলের জন্য ভ্যালিড, মানে ওই ব্যক্তি জিমেল অ্যাড্রেস, জিমেল ছাড়া অন্য কোনো ইমেল এখানে দিতে পারবে না। যেমন আমি এখন দিচ্ছিলাম না, আমি দিচ্ছিলাম হটমেল, হ্যাঁ আমি দিচ্ছিলাম আউটলুক, আমি দিলাম abinnuri@engineer.com, নিয়ে নিছে। কিন্তু কিন্তু যদি কখনো প্রশ্নে বলে যে অবশ্যই সেটা জিমেইল অ্যাড্রেস হতে হবে, @gmail.com হতে হবে। হ্যাঁ, অনেক সময় থাকে কিন্তু, সেটা কিন্তু আছে অনেক সময়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করব, যদি না থাকতো, এতটুকু যদি না থাকতো, সেক্ষেত্রে আমি এখানে ইমেল দিয়ে কাজটা সেরে ফেলতাম। সেক্ষেত্রে আমি এখানে গিয়ে আমার এই যে ইমেল, এখানে গিয়ে আমি এই যে টেক্সটে গিয়ে ইমেল দিয়ে ফেলতাম, বাস। কিন্তু এখানে আমার বলছে কি অবশ্যই @gmail.com থাকতে হবে। সেক্ষেত্রে আমি কি দেবো, কন্টেইনস দেবো। এখানে ইমেল না দিয়ে কি দেবো, কন্টেইনস দিব। তাহলে কন্টেইনস দিব, কন্টেইনস এর মধ্যে কি দিব, যে @gmail.com, অবশ্যই তাকে gmail.com দিতে হবে। এই কথাটা ছাড়া সে সাবমিট করতে পারবে না। এবং এখানে লিখে দিলাম যে ভাই প্লিজ ইনপুট অনলি জিমেইল অ্যাড্রেস। হ্যাঁ, অনেকে লেখে জামিল, ভুলে জামিল লিখেন না, সাবধান। শুধু বলতে দাও শুধুমাত্র জিমেইল অ্যাড্রেস যেগুলো আছে, বা অনলি জিমেইল, এতটুকু দিলাম। এতটুকু শুধু মানে এই জিমেইল অ্যাড্রেস এখানে আপনি ইনপুট দেন। আমি আমার একটু প্রিভিউ করে আসি। এই যে এখন আমি যদি এখানে লিখতে যাই, যে আবিদ নুরি @engineer.com, সেক্ষেত্রে আমাকে নিচ্ছে না, বলতেছে ভাইয়া এটা তো জিমেইল অ্যাড্রেস না। হ্যাঁ, তাহলে আমাকে কি লিখতে হবে, এখানে engineer.com না লিখে আমার এখন লিখতে হবে যে gmail.com। তো এরকম করে আমাদের কিন্তু লিখতে হবে, যেটা যেরকমই হোক না কেন। হ্যাঁ, এই তো এই গেল একটা বিষয়, অর্থাৎ অবশ্যই এটা জিমেল অ্যাড্রেস হতে হবে। এরকম প্রশ্ন থাকলে আমাদের এইভাবে অ্যান্সার করতে হবে, এইভাবে কাজটা করতে হবে।
তাহলে আমরা নাম করে ফেললাম, ইমেল করে ফেললাম। এরপরে আছে মোবাইল নাম্বার। তাহলে মোবাইল নাম্বারের একটা প্রশ্ন বানাই ফেলি, চলেন। এই প্লাসে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম কি মোবাইল নাম্বার দিলাম, হ্যাঁ, নাম্বার। এরপরে এটা কি, এটাও শর্ট অ্যান্সার, এটাও কোনো প্যারাগ্রাফ টাইপ না, শর্ট অ্যান্সার দিলাম। দেওয়ার পরে বলছে কি যে কন্টেইনিং 11 ডিজিটস, অবশ্যই 11 ডিজিট হতে হবে, এবং কি হতে হবে, শুড বি ভ্যালিড ফর মোবাইল নাম্বার ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের যে মোবাইল নাম্বার গুলো আছে, বাংলাদেশের যে 11 ডিজিটের মোবাইল নাম্বার গুলো আছে, সেই ডিজিট গুলো কিন্তু এখানে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এইখানে আমার আবার সেই অবশ্যই এটা ম্যান্ডেটরি, বলে দিচ্ছে ম্যান্ডেটরি, দিলাম ম্যান্ডেটরি, ক্লিক করলাম, আচ্ছা বাতি জ্বালায় দিলাম, চোখ জ্বালায় দিলাম, ঠিক আছে। এরপরে কি করলাম, এই যে এখানে মোর অপশনে গেলাম, রেসপন্স ভ্যালিডেশনে যাবো। কোথায় যাবো, রেসপন্স ভ্যালিডেশন। যাওয়ার পরে কি করব, এখানে কি আছে, নাম্বার আছে, তাহলে অবশ্যই এটা কি মোবাইল নাম্বার, তো নাম্বার নাকি। কিন্তু এসব নাম্বার দিয়ে আসলে এই কাজটা করা হবে না, গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো হবে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে আমি যদি এভাবে করি একটু সমস্যার সৃষ্টি হবে আর কি। তো আমাদের এইখানে এই মোবাইল নাম্বার করার ক্ষেত্রে আমাকে যেতে হবে রেগুলার এক্সপ্রেশনে। কোথায় যেতে হবে, রেগুলার এক্সপ্রেশনে যেতে হবে। রেগুলার এক্সপ্রেশনে গিয়ে আমাকে অবশ্যই একটা প্যাটার্ন মেক করতে হবে, এটা অবশ্যই ম্যাচ করতে হবে, প্যাটার্ন কন্টেন্টস না, ম্যাচ করতে হবে, এগুলো এক্সপ্রেশন দিয়ে ম্যাচ। তাহলে কোন প্যাটার্নটা আমার এখানে ম্যাচ করবে, কিরকম প্যাটার্ন, দেখেন যখন আমি প্যাটার্ন শুরু করব তখন একটা ক্যারেট সাইন দিতে হয়, কি দিতে হয়, ক্যারেট সাইন, এটাকে বলা হয় ক্যারেট। অনেক সময় আমরা ভেক্টর এরও দেখতে পাইছিলাম, ভেক্টর। এই ক্যারেট সাইন দিয়ে আমাদের স্টার্টিং শুরু করতে হবে। একটা লাইন যদি আমি শুরু করতে চাই, সেক্ষেত্রে আমার এই ক্যারেট সাইনটা দিতে হয়, হ্যাঁ, একটা লাইন শুরু করতে গেলে। এখন ক্যারেট সাইন আমি শুরু করলাম, লাইন শুরু করলাম, একটা টেক্সটের লাইন শুরু করলাম। এরপরে কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে অর্থাৎ এখানে আমার কি কি থাকতে পারে, অবলিক অবলিক দিয়ে কাজ করব। যেমন বাংলাদেশি নাম্বারগুলো কিরকম হয়, 012, এটা কি হয় কখনো, 012 দিয়ে কিন্তু বাংলাদেশের নাম্বার নাই। আমার জানা মতে 013 থেকে শুরু, 013 আছে। এরপরে আমি একটা বার দিয়ে দেবো, হ্যাঁ, এরকম একটা বার দেওয়া যায়, এটা এন্টারের উপর একটা অপশন, এর বার লম্বা একটা, এটাকে অনেক সময় পাইপলাইনও বলে, হ্যাঁ। এই পাইপলাইন দিয়ে 013 দিলাম, অথবা এইটা মানে হচ্ছে কি, এই পাইপলাইন দেওয়ার মানে হচ্ছে, বা এই বার দেওয়ার মানে হচ্ছে অথবা 013 দিলাম এবং 014, তাই 014ও হতে পারে মোবাইল নাম্বার। ওকে, আবার পাইপলাইন দিলাম বা বার দিলাম বা বাস দিলাম, হ্যাঁ, এই বাস দেওয়া, তাহলে বাস 014, 015, আবার একটা বাস দিলাম, 016, আবার একটা বাস দিলাম, 017, আবার একটা বাস দিলাম, 018, 019। তো এই এতটুকুই কিন্তু শেষ। অর্থাৎ প্রথম যে 3 ডিজিট আমাদের যে মোবাইল নাম্বার থাকে, মোবাইল নাম্বারের প্রথম যে 3 ডিজিট কিন্তু এরকমই হয়, হয় 013 হয়, 014 হয়, 015 হয়, 016 হয়, 017 হয়, 018 হয়, 019 হয়, ঠিক আছে, এগুলোই কিন্তু হয়। তাহলে এতটুকু এবার আমি ক্লোজ করলাম ব্র্যাকেট, অর্থাৎ হয় এটা হবে, এটা না হয় এটা হবে, দিলাম। এরপরে কি করব, আমি যদি একটু জুম করে নেই তাহলে হয়তো আপনাদের এটা একটু দেখতে সুবিধা হবে। এরপরে আমি তো এতটুকু দিয়ে ফেললাম, আমার প্রথম 3 ডিজিটকে আমি ডিসাইড করে ফেললাম যে আমার প্রথম যে 3 ডিজিট আছে সেটা আমার কি হবে, হ্যাঁ। তাহলে আমার এই প্রথম 3 ডিজিট এতটুকু হইলো। এরপরে কত ডিজিট বাকি আছে, আর বাংলাদেশ নাম্বার কয় ডিজিট, 11 ডিজিট। তাহলে এখনো আমার 8 ডিজিট বা 8 ডিজিট কিন্তু এখনো বাকি আছে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এই যে ব্যাকস্ল্যাশ দিব, দিয়ে কি দিলাম, ডিজিট, ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিজিট, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে ভাই 8 ডিজিট, কত ডিজিট, 8 ডিজিট। এর 013, 014, 8 পরে হচ্ছে কত ডিজিট, 8 ডিজিট, তাহলে 8 দিয়ে দিলাম। এরপরে আমাকে শেষ করতে হবে, হ্যাঁ। তো এই যে এখানে যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় অনেকে ভুল করে থাকে, এইটাকে ব্যাক স্ল্যাশ বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, অনেক ক্ষেত্রে আমরা এই যে এটাকে বলা হয় ফরওয়ার্ড, হ্যাঁ, আর এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। তাহলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। দেওয়ার পরে এখানে অবশ্যই আমি 8 দিলাম, তারপরে কি একটা ডলার সাইন দিলাম, কি দিলাম, একটা ডলার সাইন। অর্থাৎ শেষ করবো, এই লাইনটা শেষ করতে গেলে এই ডলার সাইন দিয়ে শেষ করতে হয়। শুরু করছি আমরা কি দিয়ে, ক্যারেট সাইন দিয়ে, বা ভেক্টরের যে সাইনটাকে বলা হয় ক্যারেট সাইন দিয়ে, এবং শেষ করলাম কি দিয়ে,
শেষ করলাম ডলার সাইন দিয়ে, একটা লাইন শুরু এবং লাইনের এন্ডিং পয়েন্ট দিয়ে শুরু করলাম, এবং এখানে লিখে দিলাম যে ভাই প্লিজ, আমরা কিন্তু এই কাজটা এক্সেলে এক সময় করছিলাম না, ভ্যালিডেশনের কাজ, যে ইরর মেসেজ অ্যালার্ট কি দিব, এখানে কোনটা কোন কোন ডিজিট, 6 ডিজিট না 7 ডিজিট না 7 ডিজিট ইনপুট করা যাবে এগুলা, তাহলে প্লিজ ইনপুট যে 11 ডিজিটস এন্ড বিডি নাম্বার, বাংলাদেশি নাম্বার, হ্যাঁ বিডি নাম্বার, তাহলে অবশ্যই সেটা কি হবে 8 ডিজিট হবে এবং বাংলাদেশি নাম্বার হবে। এই আচ্ছা, তাহলে আমি এই এক্সপ্রেশনটা এখানে দিয়ে দিলাম, রেগুলার এক্সপ্রেশন, এটা ম্যাচ করতে হবে। একটু আমি যদি প্রিভিউ করে আসি, হ্যাঁ প্রিভিউ করে আসি, প্রিভিউ হয়ে গেলাম, যাওয়ার পর আমার নেম লিখলাম, মনে করেন লিখলাম যে আবিদ নুরি, লিখলাম আবিদ নুরি, তারপর আমি ইমেল অ্যাড্রেস লিখলাম যে আবিদ নুরি ডট বা আবিদ ডট সিবিটি অ্যাট দ্য রেট gmail.com, gmail.com হলো আমার। মোবাইল নাম্বার লিখতে পারলাম 017, হ্যাঁ এরকম আমি লিখলাম একটা, আমি একটা নিয়ে লিখলাম যে 0000000, হ্যাঁ কি বলতেছে, বলছে ঠিক আছে, একটা কমাই দিছি, বলছে অবশ্যই 11 ডিজিট হতে হবে। হ্যাঁ আমি যদি এখানে আরেকটা যদি লিখি 01 অযথা একটা নাম্বার লিখলাম আর কি, আমি যে অন্য অন্য নাম্বার আর কি, এই যে তাহলে অ্যাকাউন্টে আমার নিয়ে নিছে, হ্যাঁ কমাই দিলাম, নিচ্ছে না, বেশি দিলাম, নিচ্ছে না, অবশ্যই 11 ডিজিট হতে হবে। হ্যাঁ এরপর 013 থেকে আমি যদি এখন এরকম করে 000000 দেই, তাহলেও কিন্তু নিবে না, কারণ অবশ্যই বাংলাদেশে কি হতে হবে, 11 ডিজিট হতে হবে, এর পাশাপাশি কি হতে হবে, বাংলাদেশি নাম্বার হতে হবে, মাস্ট বি বাংলাদেশি নাম্বার হতে হবে। তাহলে এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ 017 দিলাম 7578, 7 8 9 10 11 এরকম একটা নাম্বার দিলাম আর কি, যাই হোক, বা 01757810299, এই তাহলে এই গেল হচ্ছে একটা আমার এই ভ্যালিডেশন গেল। ভ্যালিডেশন যাওয়ার পরে এরপর আমি এটা ক্লোজ করলাম, তাহলে আমার মোবাইল নাম্বারের কাজ শেষ। তাহলে এখানে আমার প্রথম সেকশনের যে কাজগুলো, নাম, ইমেইল, মোবাইল নাম্বারের কাজ শেষ। আবার এখন যদি এখন বলতে পারেন যে স্যার শুধুমাত্র যদি 11 ডিজিট থাকতো, শুধুমাত্র যদি 11 ডিজিট থাকতো, যদি বলতো যে না ভাই 11 ডিজিট হলেই হবে, আমার বাংলাদেশি নাম্বার লাগবে না, 11 ডিজিট হলে হবে, সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আবার আলাদা একটা কাজ করা লাগতো। আমি যদি একটু ক্লিক করে আবার দেই, নতুন একটা ওপেন করি, ওটাও শিখাই দেই। মোবাইল নাম্বারের ক্ষেত্রে কি শর্ট অ্যান্সার অবশ্যই অবশ্যই রিকোয়ার্ড, এখানে স্পেশাল লিখে গেলাম, অর্থাৎ আমি কিন্তু এখন প্রশ্ন চেঞ্জ করে ফেলছি, বলছি শুধুমাত্র 11 ডিজিট, এখানে আর বাংলাদেশি নাম্বার বলি নাই। যদি এই কথা যদি না বলি থাকি, তাহলে কি হবে, আমার এখানে ক্লিক করার পরে আমি টেক্সট আবার দিলাম, রেগুলার এক্সপ্রেশনে গেলাম, এখানে আবার ম্যাথ প্যাটার্নে গেলাম, প্যাটার্নে গিয়ে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে একটা। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওইখানে কি কি থাকতে পারে, 0 থেকে 9, আমাদের অঙ্ক কয়টা, ম্যাথ 9, 0 থেকে 9 আমি এখানে যে কোনো ডিজিট ব্যবহার করতে পারবো, 0 থেকে 9 যে কোনো ডিজিট এখানে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু এটা হচ্ছে প্রথম যে ক্যারেক্টারটা, সেটা প্রথম যে ঘরটা সেটা। এখন বলতেছে যে না, প্রথম ঘরে এরকম না হয়ে এটা তো প্রথম একটা গেল, তাহলে এরকম একটা একটা করে কয়টা, 11টা, 11টা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বলে দিলাম 11 ডিজিট, কত ডিজিট, 11 ডিজিট। এরকম যদি 10 ডিজিট হইতো 10 ডিজিট দিতাম, 9 ডিজিট হলে 9 ডিজিট দিতাম, হ্যাঁ 12 ডিজিট হলে 12 ডিজিট দিতাম, আমি এইভাবে লিখে দিতাম যে আমি 0 থেকে 9 যে কোনো হবে, সেক্ষেত্রে আমি দিলাম। আমি যদি আবার একটু প্রিভিউ করে আসি, আমি যদি প্রিভিউ করে আসি, হ্যাঁ তাহলে দেখেন এখানে আমি এই যে মোবাইল, এখানে একটা হচ্ছে বাংলাদেশি নাম্বার, অবশ্যই সেটা বাংলাদেশি নাম্বার হতে হবে, অবশ্যই সেটা বাংলাদেশি নাম্বার এবং 11 ডিজিট হতে হবে। এবং এইখানে আবার কি বলছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কিন্তু আমার 11 ডিজিট এখানে হয়ে গেছে। একটু বেশি দিলে কিন্তু আর নিচ্ছে না, কিন্তু আদতে কিন্তু এটা কি বাংলাদেশি নাম্বার, নাম্বার কিন্তু না, ওই যে বললাম বাংলাদেশি নাম্বার তুলে দিছি, যার কারণে আমার এখানে এই কাজটা এইভাবে করতে হবে 11 ডিজিটের জন্য, 12 ডিজিটের জন্য, 14 ডিজিটের জন্য। কিন্তু যখন আমাদের বাংলাদেশি নাম্বার বলছে, তখন কিন্তু আমাদের আলাদা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। ডিফারেন্সটা কি বোঝা গেছে?
অনেকে আছে মোবাইল নাম্বার লিখতে বলছেন, বলছে 11 ডিজিট লিখতে বলছে, যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10 11 বলছে, 11 ডিজিট লিখে দিলাম, সাবমিট। তাহলে এরকম ভ্যালিডেশন করলে কিন্তু একটা ঝামেলায় পড়তে হবে। কিন্তু যদি অনেক সময় আমাদের এরকম হয়, 2 ডিজিট 3 ডিজিটের কিছু নাম্বার ইনপুট করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা আবার এটা ক্লোজ করি। তাহলে আমাদের এই মোবাইল নাম্বারটা আপাতত দরকার নাই, বা থাকুক, সমস্যা নাই। তাহলে আমাদের প্রশ্ন যেভাবে আসবে, উত্তর সেভাবে হবে। হুম। এরপরে আসি আমাদের সেকেন্ড যে অপশনটা আছে। হুম। সেকেন্ড আছে কি, অকুপেশন হবে এরকম। এবং এটা কি হবে, ফর সিলেক্ট ওয়ান অ্যান্ড অপশন মাস ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। প্রত্যেক ইউজারের জন্য এগুলো কি হবে, ইন্টারচেঞ্জ হবে। মানে যখন কেউ যদি ঢুকে প্রথমে দেখলো কম্পিউটার অপারেশন, আরেকজন ঢুকলো, সে প্রথমে দেখবে গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, এগুলো ইন্টারচেঞ্জ হবে আর কি একজনের, এবং অবশ্যই সিলেক্ট করতে হবে। তাহলে আমরা আবার সেকশন 2 এ চলে যাই। আমি চাইলেই কিন্তু এগুলো ওঠানামা করতে পারি, এইভাবে মুভ করতে পারি। হ্যাঁ, এই যে মুভ করা যায়, হ্যাঁ, আবার চাইলে এইভাবে ধরে সরায় দেওয়া যায়, মুভ করা যায়, আবার কপিও করা যায়, ডুপ্লিকেট করা যায়। এই কোশ্চেনটা আবার ডুপ্লিকেট করা যায়। তাহলে আমরা দ্বিতীয় সেকশনে চলে আসি। এখানে আসার পর আমার কি করতে হবে, অকুপেশন। তাহলে লিখে দিই অকুপেশন, এক নতুন প্রশ্ন তৈরি করি। নতুন প্রশ্ন তৈরি করলাম, এখানে দিয়ে দিলাম অকুপেশন। সরি, এটা কিন্তু দ্বিতীয় সেকশনের প্রশ্ন, আমি প্রথম সেকশনে করে ফেলছি। ডিলিট করে দিই, তাহলে ডিলিট করে দিলাম। আমি এই সেকশনে চলে আসলাম, এখানে লিখে দিলাম অকুপেশন। এবং অকুপেশনটা কিরকম হবে, অবশ্যই মাল্টিপল চয়েস হবে। মাল্টিপল চয়েস না এরকম 1 2 3টা এরকম। তাহলে মাল্টিপল চয়েস দিয়ে দিলাম, যে মাল্টিপল চয়েস। এবং এখানে হচ্ছে কি, প্রথমে কম্পিউটার অপারেশন, তারপরে এখানে অ্যাড অপশন দিলাম, তারপরে কি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপরে কি আছে, তারপরে আছে আইটি সাপোর্ট সার্ভিস, আইটি সাপোর্ট সার্ভিস দিলাম। এরপরে আমি এখানে কি করলাম, এটা অবশ্যই ম্যান্ডেটরি, দেখি ম্যান্ডেটরি কিনা। আচ্ছা, এখানে ম্যান্ডেটরি কথা কিন্তু এখানে বলে নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যান্ডেটরি দেওয়ার দরকার নাই, যদি বলে নাই দিব না, বললে আমি এখানে অবশ্যই রিকোয়ার্ড করে দিতাম। আচ্ছা, এবং এরপরে বলছে কি, যে অবশ্যই কি হবে, সাফল এবং ইন্টারচেঞ্জ। তাহলে ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে আমার কি করতে হবে, এইখানে ক্লিক করব, করে কি হবে, এই যে সাফল অপশন অর্ডার, সাফল অপশন অর্ডার, এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে আমার প্রত্যেক ইউজারের জন্য ভিন্ন ভিন্ন আসবে। আমি যদি একটু প্রিভিউ করতে যাই, প্রিভিউ করি, প্রিভিউ করতে গেলে আবার এখানে নাম টাম লিখতে হবে, নেক্সটে যেতে হবে আর কি। আমি একটা কাজ করি, আমি আপাতত ম্যান্ডেটরি গুলো তুলে দেই। হ্যাঁ, জাস্ট নেক্সট পেজে যাওয়ার জন্য আর কি। হ্যাঁ, এটাতে কিন্তু আবার ইয়া করেন না, আমি জাস্ট নেক্সট পেজে যাওয়ার জন্য এই কাজটা করলাম আর কি, যে নেক্সট পেজে যেতে হবে আমার, নেক্সট করি। আচ্ছা, নেক্সট যখন করব ক্লিক, এগুলো পূরণ করতে হবে কিন্তু মাস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলাম, এই দেখেন আমি প্রথমে কি লিখছিলাম, কম্পিউটার অপারেশন, কিন্তু এখন কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। এটা সফল হয়ে গেছে, তার মানে কি, ইন্টারচেঞ্জ হয়েছে, একটা একটার সাথে কি হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, গেলাম। তাহলে আমি আবার এইখানে চলে আসলাম, এই সেকশন অকুপেশনের কাজ শেষ। তারপর আছে নাম্বার অফ বিএনকিউএফ লেভেল। তাহলে বিএনকিউএফ লেভেল অবশ্যই কি হবে, ড্রপ ডাউন লিস্ট। তাহলে আমি আবার একটা নতুন প্রশ্ন তৈরি করি অকুপেশনের পরপরই। হ্যাঁ, এটা কি হচ্ছে, নাম্বার অফ বিএনকিউএফ লেভেল, তাই না, নাম্বার অফ বিএনকিউএফ, নাম্বার অফ বিএনকিউএফ লেভেল। এটা অবশ্যই আমার কি বলছে, ড্রপ ডাউন। তাহলে ড্রপ ডাউন করতে হবে, অবশ্যই কি করতে হবে, ড্রপ ডাউন। ড্রপ ডাউন করলাম, এবং ড্রপ ডাউনে কি হবে, 1 থেকে এত হবে, তাহলে 1 দিলাম। হ্যাঁ, এবং 1 দেওয়ার পরে আমাকে সাজেশন বলতেছে, ভাই আপনি কি আরো 1 2 3 4 5 এভাবে অ্যাড করতে চান, আমি অ্যাড অল দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই যে 5টা করে ঠাস করে অ্যাড হয়ে গেল। না হলে কিন্তু আমাকে এটা একটা একটা করে দিতে হইতো। কত পর্যন্ত আছে, 6 পর্যন্ত। 6টা দেওয়া হয় না, 6 দিয়ে দিলাম, বাস। তাহলে আমার এখানে 6টা, এখানে কি ম্যান্ডেটরি বলছে, তাহলে এইখানেও ম্যান্ডেটরি কথাটা বলে নাই, তাহলে ম্যান্ডেটরি দেওয়ার দরকার নাই। তারপরে আমি আর নতুন প্রশ্ন চলে যাবো আবার। তাহলে আবার নতুন প্রশ্ন চলে গেলাম। নতুন প্রশ্নে কি বলা হয়েছে, যে অ্যাটাচমেন্ট, কি বলছে, অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা অবশ্যই কি হবে,
ম্যান্ডেটরি হবে। তাহলে আমি আবার অ্যাটাচমেন্টে চলে গেলাম। এখানে লিখে দিই যে অ্যাটাচমেন্ট, ATTACHMENT, অ্যাটাচমেন্ট দিলাম। এখন অ্যাটাচমেন্ট লেখার পর আমার এখানে এটা অবশ্যই একটা অ্যাটাচমেন্ট, মানে একটা ফাইল আপলোড করতে হবে অবশ্যই। তাহলে নাম্বার অফ অ্যাটাচমেন্ট কয়টা? 5টা। 5টার বেশি ফাইল আমি অ্যাড করতে পারবো না। তাহলে টাইপ হবে পিডিএফ এবং 2 মেগাবাইটের বেশি আমি ফাইল আপলোড করতে পারবো না। আমি এখন যাই, অপশনে চলে যাই। অ্যাটাচমেন্ট কি মাল্টিপল চয়েস কোশ্চেন? কখনোই না। অ্যাটাচমেন্ট শর্ট অ্যান্সার? কখনোই না। অ্যাটাচমেন্ট হচ্ছে কি? ফাইল আপলোড। অ্যাটাচমেন্ট হচ্ছে কি? ফাইল আপলোড। তাহলে ফাইল আপলোডে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে বলতেছে যে ভাই আপনার কিন্তু আপনি যে ফাইলটা আপলোড করবেন এটা কিন্তু অবশ্যই কোথায় চলে যাবে? আপনার গুগল ড্রাইভে চলে যাবে। ঠিক আছে, যাক, বলছে আপনি ট্র্যাশ করেন কিনা। ঠিক আছে ভাই, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আমার এখানে ফাইল আপলোডের অপশনগুলো এখানে ওপেন হবে। এবং কত বলছে? ম্যাক্সিমাম নাম্বার কত বলছে? 5। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম নাম্বার ফাইল কত দেবো? 5 দেবো। তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ কত দেবো? 1 মেগাবাইট আছে, 10 মেগাবাইট আছে, 100 মেগাবাইট আছে, 1 জিবি আছে, 10 জিবি আছে। তো আমি এখানে 10 মেগাবাইট দিয়ে দিলাম। তাহলে অনেক সময় আমাদের বলে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটাচমেন্ট হচ্ছে কত? 5টা। আমি তো দিয়ে দিলাম 5। এই যে 5 দিয়ে দিছি। 5 10, 1 5 10 আছে। তারপরে কি আছে? তাহলে টাইপ হচ্ছে কি? পিডিএফ। পিডিএফ আছে। ম্যাক্সিমাম ফাইল সাইজ কত? 2 এমবি। তো এখানে আমাদের আবার 2 এমবির অপশন নাই। হ্যাঁ, এই যে দেখেন, 1 আছে, 1 এমবি আছে, 10 এমবি আছে, 100 এমবি আছে। তো যদি এরকম 1 এর বেশি হয়ে যায় তখন আমি 10 এমবিতে ক্লিক করে দিয়ে দেবো। শেষ। 10 এর বেশি হলে 100তে ক্লিক করে দেবো। আর যদি দেওয়াই থাকে 10 এমবি, 10 এমবিতে ক্লিক করে দিব। টেনশন নাই, ঠিক আছে? আর যদি এখন কি বলছে, ফাইলের টাইপ কি হবে? শুধুমাত্র সে পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারবে, শুধুমাত্র পিডিএফ ফাইল। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এই যে এখানে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করে ওপেন করে দেওয়ার পরে আমাকে এখানে পিডিএফ এ ক্লিক করতে হবে। মানে এইখানে যে অ্যাটাচমেন্ট দিবে ওই ব্যক্তিটা পিডিএফ ছাড়া অন্য কোনো ফাইল এখানে আপলোড করতে পারবে না। অন্য কোনো ফাইল এখানে আপলোড করতে পারবে না। এই হচ্ছে অপশন। যদি বলতো, প্রশ্নে যদি বলতো যে ভাই পিডিএফ না, ওয়ার্ড ফাইল হবে, তাহলে আমি ডকুমেন্ট দিতাম। এক্সেল হলে কি দিতাম? স্প্রেডশিট দিতাম। পাওয়ার পয়েন্ট হলে প্রেজেন্টেশন দিতাম। অটোক্যাডের কোনো ফাইলে ড্রয়িং দিতাম। পিকচার হলে ইমেজ, ভিডিও হলে ভিডিও, অডিও হলে অডিও টিকচার মারবো আর কি। যদি মাল্টিপল বলতো যে পিডিএফও দিবে আবার তার এক্সেল এর ফাইলটাও শেয়ার করবে, তাহলে আমি এখানেও টিক চিহ্ন মারতাম। আমাকে শুধু এখানে বলতো যে পিডিএফ, তাহলে আমি পিডিএফটা রাখবো, বাকিগুলো এখানে রাখবো না। ঠিক আছে, ওকে। এবং কি রিকোয়ার্ড, এই যে বলছে কিন্তু ভাইয়া ম্যান্ডেটরি ফিল্ড, অবশ্যই রিকোয়ার্ড আমি ক্লিক করবো। চলেন একটু আমি চেক করে আসি। আবার প্রিভিউয়ে গেলাম। প্রিভিউ গিয়ে আচ্ছা নাম টাম, তো এটা প্রথম সেকশন, এটা কিন্তু পূরণ করতে হবে। এখন এই যে স্টার মার্ক কিন্তু তুলে দিছি, ম্যান্ডেটরি তুলে দেওয়ার কারণে এখানে আমার আর দিতে হচ্ছে না। আবার আমি নেক্সটে যাই। এই যে দেখেন অকুপেশন, তাহলে এখানে আমি একটা অকুপেশন সিলেক্ট করলাম, অ্যাটাচমেন্ট। এই দেখেন অ্যাটাচমেন্ট। তাহলে অ্যাটাচমেন্টটা অবশ্যই আমার কি দিতে হবে? পিডিএফ। আমি যদি ক্লিক করে অ্যাড ফাইল করি, যেমন ব্রাউজ করি, হ্যাঁ, ব্রাউজ করার পরে বলতেছে ভাইয়া একটা আপলোড করেন। মনে করেন এখানে একটা সার্টিফিকেট আমার এখানে আছে, যে পিডিএফ ফাইল, ঠিক আছে? ক্লিক করে আমি এখানে, বা রিপোর্ট আছে কিছু, ওপেন করলাম। তাহলে পিডিএফটা কিন্তু আমার এখানে আপলোড হচ্ছে, আপলোড কিন্তু হয়ে গেছে। তার মানে ওকে আছে। আমি যদি পিডিএফ ছাড়া অন্য কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে কিন্তু নিবে না। আমি মনে করেন এইখানে আমার একটা পিকচার যদি থাকে, দেখি পিকচার যদি থাকে, পিকচার যদি আপলোড করতে চাই, এই যে দেখেন এখানে কিন্তু একবারে বলেই দিছে, যে অপশন খুলে দিছে যে পিডিএফ ছাড়া অন্য এখানে শো করতে চাই। আমি অল ফাইলে ক্লিক করে এই পিকচারটা যদি আমি সাবমিট করতে চাই, ওপেন করতে চাই, দিচ্ছে না, বলছে ভাইয়া এটা আপলোড হবে না, পিডিএফ ছাড়া এখানে আপলোড নাই। বুঝছো নিবা? তো ও ক্লিক করলাম। এখন তাহলে এখানে অবশ্যই পিডিএফ ফাইল দিতে হবে। তাহলে আমরা এই যে এখানকার যে যাবতীয় যে কাজগুলো আছে এতটুকু পর্যন্ত, এই প্রথম সেকশন, সেকেন্ড সেকশন, এই কাজটা আমরা এই সাবমিট ফর্ম, এটা আমি করে ফেললাম। এরপরে বাকি কাজ আছে আরো। এখানে ডকুমেন্টে কিছু কাজ বাকি আছে, একটু পরে করতেছে, আগে এতটুকু আগে শেষ করি। এখন এই লিঙ্কটা আমাকে তো, যাকে দিয়ে আমি পূরণ করাবো তার কাছে তো যেতে হবে, যেতে হবে কিনা? আচ্ছা, তার কাছে যেতে হলে তাকে এই লিঙ্কটা সেন্ড করতে গেলে আমার কি করতে হবে?
আমার এটা পাবলিশ করতে হবে। উপরে একটা পাবলিশের অপশন আছে। কি আছে? পাবলিশের একটা অপশন আছে। পাবলিশে ক্লিক করতে হবে। তাহলে এটা পাবলিশ হয়। এবং আমি যদি চাই যে যে কোনো ব্যক্তি এই ফর্মটা পূরণ করতে পারবে। হুম? কানা, খোড়া, ল্যাংড়া যেই হোক না, যেকোনো ব্যক্তি যাতে এটাতে আসতে পারে। মানে কি? জেন্ডার ডিসক্রিমিনেশন আমি করব না। আমি কোনো জেন্ডার মানে ফিমেল, হ্যাঁ? কোনো কিছু এখানে তোয়াক্কা না করে আমি বলব যে না ভাই, এখানে যে ব্যক্তি এই লিংকে ঢুকবে সেই ব্যক্তি এখানে সেই ফর্মটা সাবমিট করতে পারবে। তাহলে আমি পাবলিশ করে দিলাম। অথবা আমি যদি চাই যে না, আমি শুধুমাত্র আমি বড়লোকগুলোদের নিব, বা আমি ওই যাদের ইমেল আছে বা যাদের ইয়ে আছে, সেক্ষেত্রে আমি এই যে ম্যানেজে গিয়ে আমি এখানে চাইতেছি যে না, আমি শুধু আমার বান্ধবীর সাথে এটা শেয়ার করব। বা বন্ধুর সাথে আমি এটা শেয়ার করব। যে এই লিঙ্কটা খালি আমি ওরাই রেস্ট্রিক্ট করে দিলে এইখানে তুমি লিখে দিলে যে অ্যাড পিপল। তাহলে আমি মনে করে দিলাম যে, মনে করে এখানে মুন্নি আছে বা যাই হোক একটা আছে, দিলাম শিলারে দিলাম। শিলা আসনি? শিলারে দিলাম যে শুধুমাত্র শিলাই এখানে এটাতে এই ফর্মটা পূরণ করতে পারবা, আর কেউ পারতো না। তোমরা যদি লিঙ্কে ঢোকেও তারপরেও পারবা না। দিয়ে আমি সেন্ডে ক্লিক করলাম যে লিখে দিলাম যে ভাই প্লিজ সেন্ড ইউর ডকুমেন্ট। অথবা বললাম যে প্লিজ, ওই যে অনেক সময় আমরা অনেকের কাছ থেকে যদি অ্যাসাইনমেন্ট নিতে চাই, তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ সেন্ড ইউর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সেন্ড ইউর অ্যাসাইনমেন্ট করে সেন্ডে ক্লিক করি। তাহলে ওই যে ফাইমা বেগম যে শিলা আছে, ওই শিলার ইয়াতে কিন্তু চলে যাবে। হ্যাঁ, শিলার কাছে কিন্তু এই মেইলটা চলে গেছে, একটা মেইল চলে গেছে। এবং শিলা সেই মেইলটা দেখলে বলবে যে ও, যে স্যারে আমার তার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলছে। হ্যাঁ, এবং এই যে এবং যদি আমি এখানে ম্যানেজে গিয়ে যদি বলি যে এনিওয়ান দিলে এনিওয়ান, ক্লিয়ার? আচ্ছা, এবং আমি যদি এখন কি করবো, এনিওয়ান দিলে এখন আমি তো ওই যে ব্যক্তিটাকে পাঠাইলাম, সে তো আমার লিঙ্কটা পাইলো, বাকিগুলো লিঙ্ক কিভাবে পাবে? বাকিদের লিঙ্ক কিভাবে দিব? হোয়াটসঅ্যাপে দিব, মেইলে দিব, ফেসবুক মেসেঞ্জারে দিব, তাই না? এগুলো দিতে হবে। এটা কিভাবে দিব? যে কপি রেসপন্ডার লিঙ্ক, এই লিঙ্কটা কপি করতে হবে। আমি শর্ট করতে পারি, লিঙ্কটা শর্ট করে ফেললাম, করে কপি করলাম, কপি করে সেভ দিলাম। তার মানে এই লিঙ্কটা আমি এখন যে কাউকে ঠাস ঠাস করে দিয়ে দেবো। বা এইখান থেকে লিঙ্ক কপি করা যায়, কপি রেসপন্ডার লিঙ্ক। এই যে কপি, এখান থেকে কপি করতে পারবো। হ্যাঁ, এখান থেকে কপি করলাম। এখন আমি যদি চাই যে না, আমি একটু তাহলে সেন্ড করে কম্পোজে গেলাম। কম্পোজে গিয়ে আমি লিখলাম একটা ইমেল অ্যাড্রেস, লিখলাম যে abid.cbt@gmail.com লিখলাম। হ্যাঁ, তারপরে এখানে সাবজেক্ট দিলাম যে প্লিজ ফিল আউট দ্য ফর্ম। হ্যাঁ, ফর্ম মানে গুগল ফর্ম দিলাম আর কি, গুগল ফর্ম লিখে এইভাবে কিন্তু এসএসআর কে দিতে হবে। এসএসআর যদি ইমেল অ্যাড্রেস সেন্ড করে, তাহলে আমরা ওইখানে গিয়ে ডাইরেক্ট সেন্ড করে দিব, যে একটু আগে যেটা আমি করলাম ওটা করতে পারি। ওইখান থেকে যদি এসএসআর না পাই, যদি বলে যে না আমার কাছে তো আসে নাই, সেক্ষেত্রে এখানে এসে কম্পোজে গিয়ে আমরা এখানে যে ওই এসএসআর এর নাম লিখলাম, গুগল ফর্ম লিখলাম, লেখার পর আমি সেই এখানে করে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, দিয়ে আমি সেন্ডে ক্লিক করলে আর একটু লিখে তো অবশ্যই এইখানে কিন্তু আমাদের এই যে নেম টেম গুলো আমি কিন্তু রিকোয়ার্ড তুলে দিয়েছিলাম, রিকোয়ার্ডটা একটু ঠিক করে দিই আবার। হ্যাঁ, এই রিকোয়ার্ড অপশনটা আবার আমি ঠিক করে দেই। এটার দরকার নাই, আপাতত দরকার নাই এটার। আচ্ছা, তাই দিলাম, এই তো দিলাম। এখন আমি যদি আমার, অর্থাৎ যে ব্যক্তি রেসপন্স করবে সেটা কিন্তু আমি রেসপন্সের মধ্যে পাবো। এখানে আসলে আমি দেখতে পাবো যে কারা কারা রেসপন্স করলো, কারা কারা এই ফর্মটা সাবমিট করলো, তাদেরকে আমি এখানে রেসপন্সের মধ্যে দেখতে পাবো। এবং সেটিংসে গেলে আমি এখান থেকে আরো এটা কুইজ বানাবো কিনা, কোনো প্রেজেন্টেশন হবে কিনা, এগুলো সময় অনেক বলা, যেমন কোশ্চেনের মধ্যে বলা আছে কি ডিফল্ট হবে কিনা, ফর্মেট ডিফল্ট কিছু কাজ করবেন কিনা, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন কিনা, হ্যাঁ, তারপরে এখানে প্রেজেন্টেশন আকারে ইয়া করবেন কিনা, হ্যাঁ, প্রোগ্রেস পার্ট দিবেন কিনা, হ্যাঁ, এরকম করা যায়। বা এখানে এরকম অনেক সেটিংস করা যায় আর কি। কোশ্চেনে তো রং টং দেওয়া যায়, এরকম রং টং এ অনেক সময়, হ্যাঁ, এরকম থিম অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, বা এরকম অপশন গুলো নিয়ে কাজ করা যায় আর কি। তো ওই যে একটু আগে বলতেছিলাম যে এখানে অবশ্যই এই ফর্মটা, এই গুগল ফর্মটা লিঙ্ক দেওয়ার পাশাপাশি কিন্তু কিছু লিখতে হবে যে ডিয়ার স্যার। হ্যাঁ, ওই ব্যক্তিটা কিন্তু কিছু দেওয়ার, একটা কিছু দিতে হবে যে ডিয়ার স্যার, যে প্লিজ। হ্যাঁ, একটু প্রফেশনাল ভাবে লিখতে হবে। একজন ব্যক্তিকে শুধু ডাইরেক্ট লিঙ্ক পাঠালে তো হবে না। হ্যাঁ, বা ডিয়ার ক্যান্ডিডেট। হুম, ওদের তো সেইভাবে একটা ইয়া দিতে হবে, ডিয়ার ক্যান্ডিডেট প্লিজ
হুম, ফর অ্যাডমিশন ইন ইন আওয়ার ইনস্টিটিউট ইন আওয়ার কোম্পানি। হ্যাঁ, এরকম আর কি। দেখো আমি একটা নাম এভাবে সুন্দর এভাবে লিখে টিকে দিয়ে ওই হেয়ার দ্য লিঙ্ক বিলো, হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক লিখে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ওই যে ফর্ম লিঙ্কটা যেটা আছে আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করলেই কিন্তু কি হবে, ওই যে যে অ্যাসেসর হোক বা যে ব্যক্তিটা হোক, ওই ব্যক্তির কাছে কিন্তু এটা চলে যাবে। ধরুন আমি সেন্ডে যদি যাই, এই যে ডিয়ার আমি কিন্তু দিছিলাম এটা, হ্যাঁ, ওই সিবিটি যেটা আছে তাকে কিন্তু আমি লিঙ্কটা দিয়েছিলাম। তো সে এই লিঙ্কে গিয়ে তার ফর্মটা সাবমিট করবে। এই লিঙ্কে ক্লিক করলে সেইখানে তার ফর্মটা পাবে। যখন সে সাবমিট করবে, হ্যাঁ, যখন সে সাবমিট করবে, আমি যদি সাবমিট করে দেই, মনে করেন আমি সাবমিট করলাম যে এমডি আবেদ নুরি, হুম, তারপরে ইমেল দিলাম একটা যে আবিদ ডট ডট সিবিটি অ্যাট দ্য রেট gmail.com দিলাম, হুম, মোবাইল নাম্বার দিলাম আমার, হুম, এই যে কম দিলে কিন্তু বলতেছে না হবে না, কম হবে না, হ্যাঁ, দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এটা আমার ওই যে ইয়ার জন্য রেখে দিয়েছিলাম আর কি, আমরা ওই যে 11 ডিজিটের জন্য করছিলাম না তখন। নেক্সটে ক্লিক করলাম। এরপর আমি বললাম যে কম্পিউটার অপারেশন লেভেল 3, তারপর একটা ফাইল দিয়ে দেই, অ্যাটাচমেন্ট দিয়ে দিই। অ্যাটাচমেন্টে গিয়ে ব্রাউজে ক্লিক করলাম। ওটা সার্টিফিকেট আর কি, অ্যাটাচমেন্ট, হ্যাঁ, কোনো কেউ যদি কোনো সার্টিফিকেট চায়, আমার এসএসসি সার্টিফিকেট চাইলো, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট চাইলো, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমার সার্টিফিকেট হয়ে গেল। এরপর আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করা, আমি যখন সাবমিটে ক্লিক করছি, এই দেখেন আমার রেসপন্স কি বলছে, রেকর্ডেড। আমি একটু এখানে যাই, রেসপন্সে যাই, এই যে দেখছো রেসপন্স করছে 3টা। ফাইমা বেগম ছিল 2বার সাবমিট করছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে সেখানে আমার এখানে সিএস তার আইটি সাপোর্টের বা কম্পিউটার অপারেশন সিএসটা আমাকে এখানে সেন্ড করে দিছে। খুবই ভালো লাগছে, সে সাবমিট করতে পারছে। এবং লিঙ্ক টু শিট যখন আমি চলে যাব, আমি লিঙ্ক যদি করতে চাই, লিঙ্কে ক্লিক করলে আমার এখানে শিট আকারে আসবে। শিট মানে কিরকম, এক্সেলের শিট আছে না, এক্সেলের শিট আকারে আমি দেখতে পাবো। হুম, এই এক্সেলের শিট আকারে আমি এখানে এগুলা ইনফরমেশন দেখতে পারবো। ঠিক আছে, সবাইকে আজকের মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো বিদায়। আমরা ইনশাআল্লাহ পরের দিন আমরা এইটা নিয়ে কাজ করবো। এখানে পিডিএফ ফাইলকে কিভাবে, 3টা পিডিএফ ফাইলকে আমরা একত্রে কিভাবে আমরা এটা একটা ফাইলে পরিণত করতে পারি, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে শিখবো। আজকের মতো এই গুগল ফর্মের কাজ এতটুকুই, বিদায়। আসসালামু আলাইকুম।